রাজধানীতে শেখ পরিবারের 4টি ফ্ল্যাটের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটির দাবি, ইস্টার্ন হাউজিংকে প্লট সুবিধা দিয়ে বিনামূল্যে এসব ফ্ল্যাটের মালিক সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, আজমিনা সিদ্দিক রূপন্তী ও রাদওয়ান মুজিব সিদ্দিক ববি। দুদক বলছে, রাজধানীতে ফ্ল্যাট থাকা সত্ত্বেও আইন লঙ্ঘন করে শেখ পরিবারের সদস্যদের পূর্বাচলে 60 কাঠার 6টি প্লট বরাদ্দ দেওয়া হয়। 2022 সালে শেখ হাসিনা সহ তার পরিবারের 6 সদস্য পূর্বাচলে 10 কাঠা করে মোট 60 কাঠার 6টি প্লট পান। রাজধানীতে প্লট বা ফ্ল্যাট থাকার পরও প্রধানমন্ত্রীর বিশেষ ক্ষমতায় এসব প্লট বরাদ্দ দেয়ার বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে। এ নিয়ে জানুয়ারি মাসে শেখ হাসিনা, রেহেনা ও তার 5 সন্তান সহ 14 সরকারি কর্মকর্তার বিরুদ্ধে 6টি মামলা করে দুদক। সম্প্রতি শেখ হাসিনা ও শেখ রেহেনার 4 সন্তান সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, আজমিনা সিদ্দিক রূপন্তী ও রেদওয়ান মুজিব সিদ্দিকের 4টি ফ্ল্যাট খুঁজে বের করে দুদকের দল। শেখ হাসিনার আত্মীয় বোনের মেয়ে টিউলিপ, আজমিনা সিদ্দিকি, এদের ফ্ল্যাট আছে। কোন ফ্ল্যাটগুলো? এটা B202। ওখানে ওনাদের ফ্ল্যাট কয় তলায়? এটা হলো লিফটের 2-এ। দুদকের দাবি, রাজুক থেকে ইস্টার্ন হাউজিংকে প্লট বরাদ্দের সুবিধা দিয়ে বিনামূল্যে নেওয়া হয় এসব ফ্ল্যাট। তবে তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত বলতে রাজি নয় দুদক। অনুসন্ধান টিম এই বিষয়ে দালিলিক প্রমাণাদি সংগ্রহ করছেন এবং দালিলিক প্রমাণাদি সংগ্রহ শেষে তারা প্রতিবেদন দাখিল করবেন কমিশনের নিকট এবং কমিশনের অনুমোদন ক্রমে পরবর্তীতে এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। দুদক সূত্র জানায়, রাজধানীতে টিউলিপ সিদ্দিকিরও একটি ফ্ল্যাট খুঁজে বেড়াচ্ছে তাদের তদন্ত দল। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশের রাজনৈতিক ভাগ্য কেবল জনগণই নির্ধারণ করবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশ্বব্যাপী বন্ধু এবং অংশীদাররা দেশের মানুষের সম্মিলিত বিকাশের জন্য সার্বিক সহযোগিতা করবে বলেও আশাবাদ জানান তিনি। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে কূটনীতিকদের সম্মানে ইফতার অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, 5ই অগাস্ট গণঅভ্যুত্থান প্রকৃতপক্ষে ফ্যাসিবাদী হাসিনা সরকারের বিরুদ্ধে জনগণের দীর্ঘস্থায়ী ক্ষোভের বিস্ফোরণ ছিল। জুলাই অগাস্ট আন্দোলন হঠাৎ করে আবির্ভূত হয়নি, এটি ছিল বাংলাদেশের গণতন্ত্রপ্রেমী জনগণের দীর্ঘস্থায়ী সংগ্রামের অংশ। বিএনপি এবং অন্যান্য গণতন্ত্রপন্থী দলগুলো এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। বিএনপি এই ইফতারে অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, চীন, জাপান, রাশিয়া সহ বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন। গণতন্ত্র এবং উদার বাণিজ্য অংশীদারিত্বের মাধ্যমে আমাদের অঞ্চলের সম্মিলিত অগ্রগতি নিশ্চিত করতে আমরা আমাদের অংশীদারদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে চাই এবং আগামী দিনে আমরা আরও বেশি করে জনগণের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির জন্য কাজ করব। আমরা আরও নিশ্চিত করতে চাই যে বাংলাদেশের রাজনৈতিক ভাগ্য কেবল তার জনগণই নির্ধারণ করবে। এখনো পুরোপুরি জননিরাপত্তা নিশ্চিত করতে পারেনি অন্তর্বর্তী সরকার। এজন্য এই বছর জাতীয় নির্বাচন আয়োজন কঠিন হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি। সাক্ষাৎকারে নাহিদ বলেন, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশিং ব্যবস্থায় জাতীয় নির্বাচন সম্ভব নয় বলে মনে করেন তিনি। তবে নির্বাচন যখনই হোক তার দল প্রস্তুত থাকবে বলেও জানান নাহিদ। আরও বলেন, নির্বাচনের আগে জুলাই বিপ্লবের প্রোক্লেমেশন নিয়ে মতৈক্যে পৌঁছানো জরুরি। এটা একটা সনদ হবে যা বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্রদের সঙ্গে আলোচনার ভিত্তিতে তৈরি হবে। 1 মাসের মধ্যে মতৈক্যে পৌঁছাতে পারলে দ্রুত নির্বাচনের আহ্বানও জানানো যাবে। তবে এর জন্য যদি আরও সময় লাগে তাহলে নির্বাচন বিলম্বিত হবে বলে মন্তব্য নাহিদের। ছাত্র জনতার নাম করে সন্ত্রাসীরা নৈরাজ্য চালাচ্ছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। বৃহস্পতিবার দুপুরে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয় মিলনায়তনে পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের গুরুত্বসহ আইন প্রয়োগ কর্মশালায় তিনি বলেন, শক্ত হাতে নৈরাজ্য রুখে দেওয়া হবে। আইজিপি আরও বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে হত্যা, নির্যাতনে জড়িত অপরাধী পুলিশ সদস্যদের বিচারের আওতায় আনা হচ্ছে। এর মাধ্যমে বাহিনীর গৌরব ফেরানোর চেষ্টা করা হচ্ছে।
কর্মশালায় অংশ নিয়ে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, গত 16 বছর ফরমায়েশি রায় দিয়েছেন বিচারকরা। বলেন, এই সংস্কৃতি বাংলাদেশে ফিরে আসতে দেয়া হবে না। আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন, আয়নাঘর সহ অপরাধে জড়িতদের ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। ছাত্র জনতার নাম দিয়ে অনেক অপরাধীও এই কাজটা করছে, যেটা গুলশানের বেলা আমরা দেখছি। উই উইল হ্যান্ডেল ইট ভেরি স্ট্রিক্টলি। মানে এইভাবে তো একটা সমাজ চলতে পারে না, মানে সর্ট অফ অ্যানার্কি আসলে। সো উই আর ট্রাইং আওয়ার বেস্ট। 164 স্টেটমেন্ট করার সময় ওনারা স্বাধীনভাবে স্টেটমেন্ট রেকর্ড করেননি। ওনারা বরং পুলিশের হাতে তুলে দিয়েছেন যে বানিয়ে নিয়ে এসে তারপরে আবার উপস্থাপন করুন। পলিটিক্যাল পারসিকিউশনের শিকার রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য নৈরাজ্যবাদী সরকারকে দীর্ঘমেয়াদী জীবন দেওয়ার জন্য বিচার করে সাজা দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী হেনস্থার ঘটনায় অত্যন্ত আপত্তিকর ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেছেন, মব জাস্টিসের মতো এমন নারী নির্যাতনের ঘটনাকেও সমর্থন করে না সরকার। বৃহস্পতিবার রাতে রামকৃষ্ণ মিশনে শ্রী রামকৃষ্ণ দেবের জন্মতিথি উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দা রিজওয়ানা হাসান। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপদেষ্টা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ঘটনা সরকার কঠোরভাবে দমন করতে চায়। এর পুনরাবৃত্তি ঠেকাতে কাজ চলছে। অভিযুক্তের জামিনের বিষয়ে বলেন, বিচারিক প্রক্রিয়ায় কেউ ছাড়া পেলে আপিলের সুযোগ রয়েছে। এই ঘটনার সঠিক তদন্তেরও দাবি জানান উপদেষ্টা। দেখেন, এটা তো আসলে খুবই একটা আপত্তিকর এবং চরম অগ্রহণযোগ্য ঘটনা যেটা ঘটেছে, এবং এই ধরনের ইভ টিজিং, এই মব জাস্টিস, এই মোরাল পুলিশিং, এগুলোর কোনো সুযোগ বাংলাদেশে নেই। এগুলো সরকার কোনোভাবেই এন্ডোর্স করছে না, বরং একেবারে কঠোরতম ব্যবস্থায় সরকার যাচ্ছে। জুলাই গণহত্যার মামলা আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠাতে সরকারকে আহ্বান জানিয়েছেন চিফ প্রসিকিউটরের বিশেষ উপদেষ্টা টবি ক্যাডম্যান। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে এই আহ্বান জানান তিনি। বৈঠকে এই মামলায় আন্তর্জাতিক অপরাধ আদালতকে কিভাবে কাজে লাগানো যায় সে বিষয়ে আলোচনা হয়। আন্তর্জাতিক সহযোগিতার সম্ভাবনা এবং ন্যায় বিচারের ক্ষেত্রে বাংলাদেশের আদালতের দায়িত্বের বিষয়টিও বৈঠকে উঠে আসে। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, ন্যায় বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক মান বজায় রাখতে হবে। জাতিসংঘের প্রতিবেদনের ভিত্তিতে জুলাই গণহত্যার নথি আন্তর্জাতিক আদালতে পাঠানোর বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি। জুলাই আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রুয়েটের এক শিক্ষক সহ 2 কর্মকর্তাকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের 108তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বরখাস্তকৃতরা হলেন রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর সাহা, তিনি রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা। এছাড়া বরখাস্তকৃত অন্য 2 কর্মকর্তা হলেন নাইম রহমান নিবিড় এবং মহিদুল ইসলাম। জানা যায়, শিক্ষক সিদ্ধার্থ শঙ্করের বিরুদ্ধে জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা এবং আহত ও নিহতদের অবমাননার অভিযোগ রয়েছে। ফলে ক্যাম্পাসে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয় এবং বরখাস্তের দাবিতে প্রশাসনের কাছে আবেদন দিয়েছিল সাধারণ শিক্ষার্থীরা। এছাড়া তাদের বিরুদ্ধে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ রয়েছে। বিএনপি অফিসের পিয়ন পরিচয়ে আশুলিয়া থানার ওসির রাজনৈতিক পরিচয় তদন্তে আসা এবং অসদাচরণকারী সুমন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে আশুলিয়া থানায় সংবাদ সম্মেলন করে এই তথ্য জানান সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির। এর আগে দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুরের শাহরাস্তি এলাকা থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়। সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, মঙ্গলবার আশুলিয়া থানায় নবাগত ওসি মনিরুল হক ডাবলুকে ছাত্রলীগের বলে বিব্রত করার চেষ্টা করে সুমন। এ সময় তিনি দাবি করেন, বিএনপি অফিস থেকে তাকে ওসির বিরুদ্ধে তদন্ত করতে পাঠানো হয়। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে ভিডিওটির বিষয়ে বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে জানানো হয়, ওই তরুণ বিএনপির কেউ নন।
তিনি একসময় এই এলাকায় আশুলিয়ার শিল্প এলাকায় শ্রমিকের একজন নেতা হিসেবে ছিলেন। বর্তমানে আর ওই জায়গা থেকে তিনি নাই। তবে কারো উস্কানি তিনি এই এলাকায়, যেহেতু এলাকায় বর্তমানে শান্তি শৃঙ্খলা ভালো আছে, এই এলাকায় অস্থিতিশীল কিভাবে তৈরি করা যায় সেটার জন্য কারো উস্কানিতে এটা করেছেন। রাজধানীর কল্যাণপুরে জঙ্গি নাটক সাজিয়ে ৯ জনকে হত্যার মামলায় পুলিশের সাবেক ৩ কর্মকর্তাকে হাজির করতে হবে ট্রাইব্যুনালে। তারা হলেন সাবেক আইজিপি শহীদুল হক, ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া এবং মিরপুরের ডিসি জসিমউদ্দিন মোল্লা। মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখাতে ২৪শে মার্চ তাদের হাজির করতে হবে। বৃহস্পতিবার দুপুরে প্রসিকিউশনের আবেদনের ওপর শুনানি শেষে এই আদেশ দেয়া হয়। প্রসিকিউশন আদালতকে জানায় ২০১৬ সালে ওই ৯ যুবককে গুলি করে হত্যা করে আইন শৃঙ্খলা বাহিনী। অভিযোগ রয়েছে ওই হত্যাকাণ্ডের আগেই তাদের গ্রেপ্তার করা হয়েছিল, পরে জেএমবির সদস্য আখ্যা দেয়া হয়। এই মামলার তদন্ত প্রতিবেদন দিতে হবে মে মাসের ৭ তারিখে। এটি জঙ্গি নাটক সংক্রান্ত মামলায় ট্রাইব্যুনালের প্রথম আদেশ। জঙ্গি নামে নাটক সাজিয়ে তৎকালীন আইন শৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্য এবং তাদের ঊর্ধ্বতন কর্মকর্তার প্রত্যক্ষ নির্দেশে এবং প্ররোচনায় এই ৯ জন ইসলামী মনোভাবাপন্ন যুবককে গুলি করে হত্যা করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নিরাপত্তা নির্দেশিকা ৩ মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। এতে রাষ্ট্রীয় পদমর্যাদার ক্রম বা ওয়ারেন্ট অব প্রেসিডেন্স না মেনে প্রধান বিচারপতিকে হেয় করার অভিযোগ উঠেছে। এর ব্যাখ্যা দিতে আগামী ১৮ মার্চ সিনিয়র সচিব নাসিমুল গনিকে তলব করা হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদ রাজির বেঞ্চ এই আদেশ দেয়। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা কিভাবে দেয়া হবে তা জানিয়ে ২ মার্চ বিশেষ নির্দেশনা জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ৫ ক্যাটাগরিতে ভাগ করা হয় বিশেষ এই নিরাপত্তা ব্যবস্থা। এর মধ্যে প্রথমে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা এবং দ্বিতীয় ক্যাটাগরিতে রাখা হয় স্পিকার ও উপদেষ্টাদের। আইনজীবী শিশির মনির নির্দেশিকাটি হাইকোর্টের নজরে আনেন। বলেন, ওয়ারেন্ট অব প্রেসিডেন্স অনুযায়ী প্রধান বিচারপতি রাষ্ট্রের চতুর্থ গুরুত্বপূর্ণ ব্যক্তি, অথচ নিরাপত্তা নির্দেশিকায় পুলিশের একজন ডিআইজি এবং প্রধান বিচারপতিকে একই সঙ্গে তৃতীয় ক্যাটাগরিতে রাখা হয়েছে। এটি পদমর্যাদার অবমূল্যায়ন। আদালত একটি সো মোটো রুল ইস্যু করেছেন, কেন এই মেমোটাকে অবৈধ এবং অসাংবিধানিক ডিক্লেয়ার করা হবে না। দ্বিতীয়ত বলছেন ৩ মাসের জন্য এই যে মেমো জারি করেছেন তা স্থগিত করে দিয়েছেন। আর তৃতীয়ত সিনিয়র সচিব জনাব নাসিমুল গনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আগামী 18/3/2025 তারিখে অত্র আদালতে সশরীরে হাজির হয়ে তার এই কন্ডাক্ট এবং কি কারণে এই পত্র তিনি জারি করেছেন তার আচরণ ব্যাখ্যা করার জন্য নির্দেশনা দিয়েছেন। তবে নির্দেশিকার শুরুতেই বলা হয়েছে পদমর্যাদার ভিত্তিতে নয়, নিরাপত্তা হুমকি বিবেচনায় ব্যবস্থা নেওয়া হবে। আইনজীবীরা বলছেন, এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিতেই সিনিয়র সচিবকে তলব করেছে আদালত। আদালত আমার মতামত জানতে চাইলেন। আমি সেখানে বললাম যে ইনস্ট্রুমেন্টটা দাখিল করা হয়েছে এটার মাধ্যমে আদালতের অবমূল্যায়ন করা হয়েছে, অর্থাৎ প্রধান বিচারপতি, আপিল বিভাগের বিচারপতি, হাইকোর্টের বিচারপতি তাদের যে অবস্থানে থাকার কথা এবং এটা রায় হয়ে গেছে সেই অবস্থানে না রেখে তাদেরকে নিচে রাখা হয়েছে। এ নিয়ে শুনানির সময় আদালত মন্তব্য করেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অনেক সিদ্ধান্ত দেওয়া হয় সুপ্রিম কোর্ট থেকে, অথচ এই আদালতকে অনেক সময় অবমূল্যায়ন করতে দেখা যায়। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এনআইডি সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের কক্ষের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে ইসি সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। দাবি না মানলে ১২ মার্চ মানববন্ধন এবং ১৩ মার্চ থেকে কর্মবিরতির হুঁশিয়ারি ইসি কর্মকর্তা কর্মচারীদের। এই বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার জানান, এনআইডি কার্যক্রম ইসির অধীনে রাখতে সরকারকে লিখিত দাবি জানানো হবে। জন্ম নিবন্ধন, এনআইডি ও পাসপোর্ট সেবা নিয়ে দুর্ভোগ জটিলতা নিরসনে স্বতন্ত্র কমিশন করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। সেই লক্ষ্যে সিভিল রেজিস্ট্রেশন ২০২৫ নামে একটি অধ্যাদেশের খসড়া তৈরির কাজ চলছে। মন্ত্রিপরিষদ বিভাগ এ নিয়ে স্থানীয় সরকার, সুরক্ষা সেবা বিভাগ, স্বাস্থ্য সেবা বিভাগ সহ সংশ্লিষ্টদের মতামত নিচ্ছে। এমন পরিস্থিতির মধ্যে ইসি সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের কাছে। অন্তর্বর্তী সরকারের এই উদ্যোগের পর
ক্ষোভ দানা বাঁধতে থাকে ইসি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে। সিইসির কাছে আগামী বুধবারের মধ্যে দৃশ্যমান পদক্ষেপের দাবি জানিয়েছে ইসি কর্মকর্তারা। ভোটার তালিকা ডাটাবেস এনআরডি তৈরি হয়, এটা নির্বাচন কমিশনের একটা অন্যতম কাজ সেটা, আর এটার সাথে ইলেকশন জড়িত, নির্বাচন জড়িত। আর এনআরডি যদি এখন নিয়ে যাওয়া হয় নির্বাচনের হুমকির সম্মুখীন হবে। সকল অফিসে, আমাদের নির্বাচন অফিসগুলোতে এবং সচিবালয় সহ আমরা মানববন্ধন করব। এরপরেও যদি আমরা কোনো কার্যকর পদক্ষেপ না দেখি, তার পরবর্তীতে কর্মবিরতি থেকে শুরু করে আরো কঠোর পদক্ষেপ আমরা গ্রহণ করব। সিইসি বলেন, সার্বিক বিষয়গুলো নিশ্চয়ই সরকার বিবেচনায় নিবে। লিখিতভাবে সরকারের কাছে ইসির অবস্থান জানানো হবে বলে উল্লেখ করেন তিনি। আমাদের অবস্থান আমরা লিখিতভাবে সরকারকে জানাবো, এবং আমি বিশ্বাস করি আপনাদের এই যে আমাদের যে মতামত, এগুলাকে গুরুত্ব দিয়ে সরকার একটা বাস্তব সবকিছু পরিস্থিতি সবকিছু বিবেচনায় নিয়ে একটা সুচিন্তিত সিদ্ধান্ত সরকার নেবে বলে আমি বিশ্বাস করি। এর আগে এনআইডি সেবা ইসি থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়েছিল আওয়ামী লীগ সরকার। সেই আইন বাতিল করে নতুন কমিশন গঠন করে এনআইডি নিতে চায় অন্তর্বর্তী সরকার। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পদক পাচ্ছেন এবার 8 বিশিষ্টজন। পুরস্কার হিসেবে প্রত্যেককে 18 ক্যারেটের 50 গ্রাম স্বর্ণপদক, সম্মানের অর্থের চেক ও একটি সম্মাননা পত্র দেয়া হবে। চলতি বছরের এই পুরস্কার পাচ্ছেন মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল এমএজি ওসমানী, পদার্থবিজ্ঞানী অধ্যাপক জামান নজরুল ইসলাম, ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ, লেখক বদরুদ্দিন উমর, কবি আল মাহমুদ, কেন্দ্রীয় শহীদ মিনারের অন্যতম নকশাকার ভাস্কর নভেরা আহমেদ, সঙ্গীত শিল্পী আজম খান ও বুয়েটের ছাত্র আবরার ফাহাদ। এর মধ্যে আবরার 2019 সালের অক্টোবরে বর্তমানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের নির্যাতনে নিহত হন। পদকের জন্য মনোনীতদের মধ্যে জীবিত আছেন শুধু লেখক বদরুদ্দিন উমর। রোহিঙ্গাদের জন্য খাদ্য বরাদ্দ অর্ধেকের বেশি কমিয়ে ফেলার কথা জানিয়েছে জাতিসংঘের সহযোগী সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। আগে রোহিঙ্গারা মাথাপিছু দৈনিক রেশন পেত 48 টাকা, আর আগামী মাস থেকে পাবে মাত্র 24 টাকা সমমূল্যের। সচেতন নাগরিকরা বলছেন, এমন পরিস্থিতিতে রোহিঙ্গা শিবিরে খাদ্যের ঘাটতি দেখা দিতে পারে, এতে বাড়বে অপরাধ প্রবণতা। বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য খাদ্য বরাদ্দ অর্ধেকে নামিয়ে আনার পরিকল্পনা করেছে জাতিসংঘ। চিঠির মাধ্যমে বিষয়টি জানিয়েছে জাতিসংঘের সহযোগী সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। এতে বলা হয়েছে, এপ্রিল থেকে রোহিঙ্গারা মাথাপিছু $6 রেশন সহযোগিতা পাবে প্রতি মাসে, যা আগে ছিল $12। হঠাৎ করে WFPর এমন সিদ্ধান্ত ভালো সংবাদ নয় মন্তব্য করে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের কর্মকর্তারা বলছেন, এতে রোহিঙ্গাদের পুষ্টি ও জীবনযাত্রার বড় প্রভাব পড়বে। এটা ডেফিনেটলি 12.5 অর্ধেক কমে যাওয়া, এটা তো এটা ফুড সাপ্লাই, যে এটা বেসিক ফুড আপনার যে চাহিদা সেটা ব্যাপক হারে প্রভাব পড়বে, তার নিউট্রিশন সমস্যা হবে, এটা দৈনন্দিন খাবার দিয়ে দেওয়া তার জীবনযাপনে প্রভাব ফেলবে। অর্থ বরাদ্দ কমে গেলে এর প্রভাব রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর উপরও পড়বে। কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি মনে করেন, খাদ্য সংকট দেখা দিলে রোহিঙ্গারা অপরাধের দিকে ঝুঁকে পড়তে পারে। অবভিয়াসলি এটা একটা, আমি বলেছি এটা নেতিবাচক প্রভাব পড়বে বাধ্য, কারণ ওদেরকে তো খাবার জোগাড় করতে হবে। ছেলে মেয়ে যদি কান্না করে ওর খাবারটা কোত্থেকে আনবে? অবভিয়াসলি কোনো একটা খারাপ বা ভালো পথ যে কোনো একটা যেতে হবে। বর্তমানে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গার সংখ্যা 12 লাখের বেশি। এর মধ্যে 8 লাখই অনুপ্রবেশ করে 2017 সালের শেষের দিকে। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। বছরের 2 মাস পার হলেও 3 কোটির মতো পাঠ্য বই এখনও ছাপানো শেষ হয়নি, আর 6 কোটি বই ছাপানো শেষ হলেও এখনও শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া সম্ভব হয়নি। এদিকে সব বই না পাওয়ায় পড়াশোনায় ব্যাপক ভোগান্তি হচ্ছে শিক্ষার্থীদের। এনসিডিবির দাবি, 1 সপ্তাহের মধ্যে সব বই পাবে শিক্ষার্থীরা। স্বাভাবিক সময়ে বই ছাপাতে 4 থেকে 5 মাস সময় লাগে।
কিন্তু গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে হাসিনা সরকারের পতনের পর নতুন করে শুরু হয় সবকিছু। আগের শিক্ষাক্রম বাদ দিয়ে পরিমার্জন শেষে ডিসেম্বর নাগাদ 40 কোটি বই ছাপানোর কাজ শুরু হয়। সরকার ঘোষণা দিয়েছিল ফেব্রুয়ারির মধ্যেই সব শিক্ষার্থী নতুন বই পাবে। এদিকে ক্লাস শুরু হওয়ার 2 মাসেও সব বিষয়ের বই না পাওয়ায় ভোগান্তিতে শিক্ষার্থীরা। অন্যদিকে 40 দিনের রোজা ও ঈদের ছুটি শুরু হয়েছে। সব বই না থাকায় বাসাতেও ঠিকমতো হচ্ছে না পড়াশোনা। সময়টা এখন করে পুরো মানে এডুকেশন শিক্ষার্থীর যে পুল, এই শিক্ষার্থী পুল এবং শিক্ষক পুলটাকে এক ধরনের বিপদের মধ্যে ফেলতে হয়েছে। অনলাইনে বই দিচ্ছে, কারণ অনলাইনে বই দিলেই তো শিক্ষকরা পাচ্ছে, কিন্তু শিক্ষার্থীরা সেটা পাচ্ছে না। এনসিটিভির তথ্য অনুযায়ী 3 কোটির মতো বই এখনো ছাপানোই শুরু হয়নি। অন্যদিকে 6 কোটি বই ছাপানো শেষ হলেও সরবরাহ করা সম্ভব হয়নি। এদিকে কাগজ সংকটের জন্য বই ছাপানো বন্ধ আছে। এনসিটিভির তত্ত্বাবধানে চীন থেকে 8,000 টন কাগজ আমদানি করা হচ্ছে। এর মধ্যে 2,000 টন এসেছে। তৃতীয় কিস্তির কাগজটা আরও 2-4 দিন পরে পাবো। এই কাগজটা পাওয়ার সাথে নির্ভর করতেছে বইগুলোর সরবরাহ। অনেকে ইতিমধ্যে কাগজের অপেক্ষা না করে যাদের অল্প স্বল্প বই বাকি ছিল তারা বাজার থেকে কাগজ ক্রয় করে দিচ্ছেন। এই কাগজগুলো হাতে পাওয়ার পরে 5-7 দিন সময় লাগে প্রিন্টিং বাধাই করার জন্য। এনসিটিভি বলছে 1 সপ্তাহের মধ্যেই সব বই ছাপানো শেষ করা যাবে। আমরা পর্যন্ত ফোন করে তাদের কাছ থেকে অন্যান্য ব্যাংকের ক্ষেত্রে আমরা তাই করেছি, এমডিদেরকে ফোন করে দিয়েছি আমরা, যাতে তারা ব্যাংকের ইয়েতে পায়, সুবিধা পায়। সেগুলো করার পরে তারপরে তারা বললো যে আমাদের কাগজের সংকট, হার্ড কার্ডের সংকট, এগুলো আমরা সমাধান করে যাচ্ছি। এদিকে 1 সপ্তাহের মধ্যে পর্যাপ্ত কাগজ পাওয়া যাবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। সেই সঙ্গে স্কুল বন্ধ থাকায় বই কিভাবে শিক্ষার্থীরা পাবে তা নিয়েও রয়েছে দুশ্চিন্তা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সুনামগঞ্জের শাল্লায় শ্রীহাইল গ্রাম সহ আশপাশের 5টি গ্রামে বারবারই আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ ঘটছে। 1 সপ্তাহের মধ্যে কয়েক দফা সংঘর্ষে শতাধিক বাড়িঘরে হামলা, লুটপাটের ঘটনা ঘটেছে। যুবদল নেতা ডালিম এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মাহমুদের অনুসারী হিসেবে পরিচিত আফজাল মিয়ার মধ্যে উত্তেজনার কারণে আতঙ্কে এসব গ্রামের মানুষ। শ্রীহাল গ্রামের হাওরের খাস জমি নিয়ে স্থানীয় আফজাল মিয়া ও জুবাইর আহমেদ ডালিমের অনুসারীদের বিরোধ দীর্ঘদিনের। 26 ফেব্রুয়ারি দুপক্ষের লোকজনের মধ্যে মারামারি জেরে এলাকায় উত্তেজনা বাড়ে। কয়েক দফা পাল্টাপাল্টি হামলায় 5 গ্রামের শতাধিক বাড়িঘর ভাঙচুর, লুটপাট হয়েছে। স্থানীয়রা বলছেন, আফজাল মিয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মাহমুদের ভাই, সাবেক উপজেলা চেয়ারম্যান আল আমিন চৌধুরীর ঘনিষ্ঠ। রাজনৈতিক পট পরিবর্তনের পর যুবদল নেতা জুবাইর আহমেদ ডালিমের সাথে তার বিরোধ চরমে ওঠে। দুপক্ষই মামলা করায় গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য এসব গ্রাম। ট্রিপল মার্ডারের প্রধান আসামি আফজল, আমি লীগের ক্যাডার, হ্যাঁ সন্ত্রাস, সেই জন্য তো এলাকার মানুষ বয়ে সবাই এর সাথে তাহে। আমরা ছেলে সন্তান বাড়িতে আসতে পারে না, এমনি খুব অত্যাচার করে দিনে রাইতে। আমরা তো নিরাপত্তা জানের বয়ে কেউ আর করলে ডর করে। হামলা সংঘর্ষের জন্য একে অপরের উপর দায় চাপিয়ে পরিস্থিতি সামলাতে প্রশাসনের সহযোগিতা চান। আফজল মিয়া আমার ভাই সান মিয়া, এরা দরবার অভিলেখ দিছে না, ওইটা 80 মাস থেকে দরবার হইতো, খালি আমরা বাটিয়ে থাক খাদ্য করণ ভালো না। আফজল সান মিয়া উরুফ, হ্যাঁ, জিয়া রহমান, কোয়েল, এরার এই চৌধুরী আব্দুল আল মামুনের সহযোগিতা ভাই এই অবস্থান করতেছে। মানুষের নিরাপত্তা নিশ্চিতে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী, বলছে পুলিশ। এখানে যে অরক্ষিত কিছু বাড়িঘর আছে, তারপরে শিশু আছে, তারপরে হলো মহিলারা আছে, তাদের যাতে পুনরায় কোনো সমস্যা না হয় এই জন্য টহল সবসময় আমরা জোরদার করে রাখছি এখন পর্যন্ত। 1 যুগেরও বেশি সময় ধরে চলা দ্বন্দ্বের দ্রুত সমাধান চান স্থানীয়রা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কর্মকর্তা কর্মচারীদের দাবির মুখে পদত্যাগ না করার ঘোষণা দিয়েছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। তিনি বলেন, কোনো অন্যায় দাবির কাছে মাথা নত করা হবে না। বৃহস্পতিবার পদত্যাগের দাবি ও কর্মকর্তাদের কর্মবিরতির মধ্যে দুপুরে অফিসে এসে এই ঘোষণা দেন তিনি। অন্যদিকে নতুন চেয়ারম্যান নিয়োগ না হলে কর্মবিরতি চালিয়ে নেওয়ার কথা জানান কর্মকর্তা কর্মচারীরা। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল 9টা থেকে কর্মবিরতি শুরু করে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির কর্মকর্তা ও কর্মচারীরা। যথাসময়ে অফিসে আসলেও তারা সব ধরনের কাজ থেকে বিরত ছিলেন।
এ সময় বিএসইসি ভবনে বাড়ানো হয় নিরাপত্তা ব্যবস্থা। বিকেল ৩টায় সেনাবাহিনীর উপস্থিতিতে অফিসে আসেন চেয়ারম্যান রাশেদ মাকসুদ। সংবাদ সম্মেলনে পদত্যাগ না করার ঘোষণা দিয়ে তিনি জানান, সরকারের নির্দেশে দুর্নীতির বিরুদ্ধে যে কাজ চলমান তা আরও জোরদার করা হবে। আমরা অ্যাকচুয়াল পরিমাণ সেই মিশন থেকে সরব। কোনো ধরনের অন্যায় দাবির কাছে আমরা মাথা নত করব না। যখন আমাদের এনফোর্সমেন্ট অ্যাকশনটা শেষ হবে তখন আমরা তদন্ত প্রতিবেদন আপনারা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন। এর আগে কর্মকর্তা কর্মচারীরা সংবাদ সম্মেলনে জানান, নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়ে স্বাধীন কমিশন গঠন না হলে তাদের কর্মবিরতি চলবে। বর্তমান কমিশনকে অবনতি বিলম্বে পদত্যাগ করতে হবে। কমিশন কর্তৃক সেনাবাহিনীকে মিথ্যা তথ্যের মাধ্যমে ডেকে এনে কর্মকর্তা কর্মচারীদেরকে লাঠিচার্জ করার জন্য নিঃস্বার্থ ক্ষমা চাইতে হবে। সংস্কারের অংশ হিসেবে কমিশনকে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত করারও দাবি কর্মকর্তাদের। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রমজান উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটে উৎসবের আমেজ। শিক্ষার্থীদের উদ্যোগে বর্ণিল আলোকসজ্জা হয়েছে ছাত্রাবাসগুলোতে। শিক্ষার্থীরা বলছেন, এতদিন কোণঠাসা থাকলেও এবার উৎসবমুখর পরিবেশে রোজা পালন করতে পেরে আনন্দিত তারা। সিয়াম সাধনার মাস পবিত্র রমজান উপলক্ষে বর্ণিল আলোকসজ্জায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ হল। গেটগুলোতে দেওয়া হয়েছে শুভেচ্ছা বার্তা। রং বেরঙের আলোকছটা মোবাইলে ধারণ করে রাখছেন উল্লসিত শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলছেন, উৎসবমুখর পরিবেশে সিয়াম সাধনায় শিক্ষার্থীদের উৎসাহী করে তুলতে আলোকসজ্জার আয়োজন। আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ উপহার হিসেবে আমরা রমজান মাসকে পেয়েছি, তো সেই উপহারকে বরণ করে নেওয়ার জন্য আমরা আসলে সাজিয়েছি। এর মধ্যে যে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এখানে কালচারও আছে, এখানে আমরা সব কিছু, এখানে রীতিনীতি সব কিছু আমরা ফেস্টিভ মোডে আমরা পালন করতে পারি। সেই ধারণা থেকে মেনলি আমরা আমাদের এই আয়োজন। তাদের অভিযোগ, ১৭ বছরে ফ্যাসিবাদের সময়ে ধর্মীয় আয়োজন পণ্ড করে দেওয়া হতো। এবার বিনা বাধায় শিক্ষার্থীরা মন খুলে ইসলামের ঐতিহ্য আয়োজন করতে পারছেন। যারা প্র্যাকটিসিং মুসলিম ছিল, যারা ইসলামকে প্র্যাকটিস করতো, নামাজ পড়তো, রোজা রাখতো, তাদেরকে একটা মৌলবাদী জঙ্গি টাইপ আসতো তাদেরকে। আমরা আমাদের সংস্কৃতিগুলোকে উদযাপন করতে গেলেই বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের ট্যাগিংয়ের শিকার হতে হয়েছে আমাদের ভাইদেরকে। অপরূপ সাজে সেজেছে বুয়েটের শহীদ আবরার ফাহাদ ছাত্রাবাস সহ হলগুলো। টাঙানো হয়েছে কোরআন হাদিসের বাণী। বুয়েট আসলে প্রত্যেকটা উৎসবই খুবই বর্ণিলভাবে, খুবই আলোকসজ্জা দিয়ে, খুবই উৎসবে মুখরভাবে এটা সব কিছু সাজায়, ক্যাম্পাসটা সাজায়, সব কিছু সবাই আনন্দের সাথে এটা গ্রহণ করে নেয়। হলের ছেলেপেলে যাতে সবাই উৎসব মুখর পরিবেশ অনুভব করতে পারে, এই জন্যই আমরা যারা সিনিয়ররা আছি ওরাই হচ্ছে গিয়ে হল প্রভোস্টের সাথে কথা বলে আলোকসজ্জার ব্যবস্থা করা হয় আর কি। এ ধরনের আয়োজন রমজানের আধ্যাত্মিক আবহ ফিরিয়ে আনতে সাহায্য করবে বলে মনে করেন শিক্ষার্থীরা। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিলেটের শাহজালালের মাজারের ৭০০ বছর ধরে চলছে গণ ইফতারের আয়োজন। প্রতিদিন মাজারে ইফতারে অংশ নেন কয়েকশো লোক। এক কাতারে মিলিত হন ধনী গরিব সবাই। ভক্ত, দান ও মাজার কর্তৃপক্ষের টাকায় চলে এই গণ ইফতার। সিলেট হযরত শাহজালালের মাজারে যুগ যুগ ধরে চলে আসছে গণ ইফতার। প্রতি বছর প্রথম রমজান থেকে শুরু হয় এই গণ ইফতার কর্মসূচি। দুপুরের পর থেকেই ইফতারের জন্য মাজারে জড়ো হতে থাকেন ভক্তরা। ইফতারে থাকছে বুটের পোলাও, আখনি অথবা মাংস খিচুড়ি, পাশাপাশি দেয়া হয় খেজুর, জিলাপি, পেঁয়াজু সহ নানা পদ। কালকে রাত্রে শেয়ারি করছি, আর বিকালবেলা ইফতারি করতেছি, অনেক ভালো লাগতেছে। সারা জীবনে আমরা এইভাবে করতেছি, সবাই একে মিত্রে মিলিয়ে আমরা ইফতার করি, সৌন্দর্য লাগে, ভালোই লাগে, এখানে আলাদা একটা শান্তি লাগে। মাজারে এক কাতারে মিলিত হন ধনী গরিব সবাই। তারা বলছেন, দরবারে মানুষে মানুষে নেই কোনো ভেদাভেদ। ঐতিহ্যবাহী এই ইফতারের স্বাদ নিতে পেরে খুশি আগতরা। মানুষ ওই থেকে ধনী গরিব সবাই একসাথে মিশে যে রমজান শরীফ যে ইফতারটা করে কত আনন্দ লাগে। ধনী গরিব নির্বিশেষে এখানে সবাই খাইতেছে, সবাই খাইতে ইচ্ছুক বা খাইতেছে। মাজার কর্তৃপক্ষ বলছে, রোজার শুরুর দিকে ভিড় কিছুটা কম থাকলেও শেষে তা বেড়ে হয় দ্বিগুণ। খুব রেয়ার লোক পাবেন যারা মাজারের জন্য আসতেছে বা শাহজালাল বাবাকে ভক্তি শ্রদ্ধা করে বলে যাই ওখানে একটু তবরুক খাবো, সে ওটা সিন্নিটাকে ইফতারটাকে একটা তবরুক মনে করে খায়। এই ধরনের 10% মানুষ পাবেন, আর বাকি সব মানুষ পাবেন আপনি গরিব ভোকা লোক।
প্রতিদিন 200 থেকে 300 মানুষ ইফতারে অংশ নেয় বলে জানিয়েছে মাজার কর্তৃপক্ষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 10 মাস পর খাদ্যের মূল্যস্ফীতির 10% নিচে নামল। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সবশেষ হিসাবে ফেব্রুয়ারিতে তা 9.24% হয়েছে। 2024 সালের মার্চের পর খাদ্যে মূল্যস্ফীতি আর এক অঙ্কের ঘরে নামেনি। বৃহস্পতিবার মূল্যস্ফীতির এই হালনাগাদ চিত্র প্রকাশ করা হয়েছে। বিবিএস-এর তথ্যানুসারে এ সময় সার্বিক মূল্যস্ফীতি হয়েছে 9.32%, যা গত 22 মাসের মধ্যে সবচেয়ে কম। জানুয়ারিতেও সার্বিক মূল্যস্ফীতি ছিল 9.94%। সেই হিসাবে মাসের ব্যবধানে কমল 0.62। সার্বিক মূল্যস্ফীতি মাসের ব্যবধানে এতটা কমে যাওয়ার কারণ নিম্নমুখী খাদ্য মূল্যস্ফীতি। শহর ও গ্রামে একই চিত্র মিলেছে। গত রমজানের চেয়ে কমেছে আলু, পেঁয়াজ সহ বেশিরভাগ ভোগ্য পণ্যের দাম। সংকট কাটিয়ে বাজারে সরবরাহ বেড়েছে সয়াবিন তেলের। অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে দাম সহনীয় রয়েছে বলছে ভোক্তারা। সারা বছর নিত্যপণ্যের বাজার স্বাভাবিক রাখতে সঠিক পর্যবেক্ষণের তাগিদ তাদের। বিগত বছরের তুলনায় এবারে রমজানে মানুষ স্বস্তি পাচ্ছে। বিশেষ করে কাঁচা বাজার ও মুদি পণ্য কেনা যাচ্ছে কিছুটা সাশ্রয়ী দামে। গত বছর রোজায় প্রতি কেজি পেঁয়াজ প্রায় 100 টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। এবার তা কেনা যাচ্ছে 40 থেকে 50 টাকা কেজিতে। টিসিবির হিসাবে এক বছরে পেঁয়াজের দাম কমেছে প্রায় 60%। বাজারে আলুর কেজি বিক্রি হচ্ছে 20 টাকায়, যা গত বছর ছিল 50 টাকা। একই চিত্র মুরগির বাজারেও। আগের বছরের তুলনায় 30 থেকে 40 টাকা কমে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 থেকে 190 টাকায়। সোনালী মুরগি 300 টাকার বদলে 260 টাকায় বিক্রি হচ্ছে। গত বছর গরুর মাংস 800 থেকে 850 টাকা কেজি বিক্রি হলো, এবছর তা 750 থেকে 780 টাকায় মিলছে। স্বস্তি তো মোটামুটি কাঁচা বাজারের দিকে দেখা যায় মোটামুটি, কিন্তু তেলের বাজারের দিকে স্বস্তি নেই। যেমন সয়াবিন তেল তো কিছুদিন যাবত উধাও ছিল, এখন বাজারে মোটামুটি সয়াবিন তেল আসছে। আমরা চাই তো জিনিসপত্রের দাম কমুক, সবাই জনসাধারণ বাঁচুক, আল্লাহ পাক যেমন সবাইকে বাঁচার মতন তৌফিক দান করে। গত বছর 160 টাকায় চিনি বিক্রি হলো, এবার তা বিক্রি হচ্ছে 120 টাকায়। কমেছে ছোলা ও বিভিন্ন পদের ডালের দামও। এনবিআর থেকে আমদানি শুল্ক কমানোয় কমেছে সব ধরনের খেজুরের দাম। রমজানের শুরুতে বাজারে সয়াবিন তেলের সংকট দেখা দিলেও এখন আর নেই। যে সাদা চিনি ছিল 145 টাকা কেজি, এই চিনি এখন 120 টাকা। সরবরাহ ভালো, দামও কম আছে। খালি তেলের একটু সরবরাহ কম ছিল, দাম যা গায়ের তা বিক্রি হয়েছে। তবে এই 2-3 দিন তেলের সরবরাহ বাড়ছে। শসা, লেবু গত বছর 80 থেকে 100 টাকায় বিক্রি হলো, এবার তা 40 থেকে 60 টাকায় কেনা যাচ্ছে। কমেছে টমেটো, কাঁচামরিচের দামও। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জয়পুরহাটে আলুর বাম্পার ফলন হওয়ায় সংরক্ষণ নিয়ে ভোগান্তিতে কৃষক। অভিযোগ, হিমাগার মালিকদের স্বজনপ্রীতির কারণে আলু রাখতে পারছে না প্রকৃত কৃষক। এতে বাধ্য হয়ে কম দামে বাজারে আলু বিক্রি করতে হচ্ছে তাদের। এদিকে সহজে আলু সংরক্ষণে নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। আলু নিয়ে দীর্ঘ লাইনে কৃষকেরা অপেক্ষা করছেন হিমাগারে সংরক্ষণের জন্য। খেতলালের হিমাদ্রি হিমাগার সহ জেলার 20টি হিমাগারের চিত্র একই। 2 দিন ধরে অপেক্ষা করেও সুযোগ পাচ্ছেন না। কৃষকদের অভিযোগ, আলু সংরক্ষণে স্বজনপ্রীতি করছে হিমাগার মালিকরা। এতে বিপাকে পড়ছেন প্রকৃত কৃষক। সংরক্ষণ করতে না পেরে অনেকে আবার কম দামে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এতে গুনতে হচ্ছে লোকসানও। ট্রাকের আলু নিচ্ছে, কিন্তু আমাদের সাধারণ কৃষকদের আলু নিচ্ছে না। আমরা ভোগান্তির মধ্যে আছি। ফোন করে স্টোর খুলেছে, তখন আমি আলু নিয়ে আসি। নিয়ে আসে দেখি যে ওরা ব্যবসায়িকদের আলু স্টোরে ঢুকাইছে। আমরা কালকে আইছি সন্ধ্যায়। স্টোর রাখা পারলাম না, এই জন্য আমাদের আলু নিচ্ছে না। এখন কি করব, বিদায় বাজারে আমরা বিক্রি করে খাচ্ছি। অভিযোগ অস্বীকার করে হিমাগার কর্তৃপক্ষ বলছে, এবছর জেলায় পর্যাপ্ত আলুর ফলন হয়েছে। হিমাগারে জায়গা না থাকায় কৃষকের ভোগান্তি হচ্ছে। আমাদের স্টোরে ক্যাপাসিটি যেটা, সেটা ফুলফিল হওয়ার পরেও আরো অতিরিক্ত আলু থাকা যাচ্ছে, যেটা আমরা নিতে পারছি না। ওটা শুধু আলু ওঠার পরেও অনেক আলু রয়ে যাবে, যেগুলো সংরক্ষণের অভাবে অনেক নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। এই পরিস্থিতিতে আলু রপ্তানির উদ্যোগের কথা বলছে কৃষি বিভাগ। পাশাপাশি 3 মাস পর্যন্ত আলু সংরক্ষণের নানা পদ্ধতি ও পরামর্শ দিচ্ছে তারা।
আলুর দাম ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য আমরা আলুর রপ্তানির ব্যবস্থা গ্রহণ করছি এবং একই সাথে কৃষকরা যেন তাদের নিজের বাড়িতে প্রাকৃতিকভাবে আলুটা সংরক্ষণ করতে পারে প্রায় 3 মাস পর্যন্ত, তার জন্য কৃষকদেরকে পরামর্শ দিচ্ছে। এবছর জেলায় আলুর উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয় 10,50,000 মেট্রিক টন। এরই মধ্যে লক্ষ্যমাত্রার চেয়ে 2 লাখ টন বেশি আলু উত্তোলন করেছে কৃষক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর ছিল এখনকার মতো ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। ধন্যবাদ সবাইকে আমন্ত্রণ পরের আয়োজনে।